কেন সাগরে যদি না থাকে তাহলে লোক আসবে কোথায়, স্নান করবে কোথায়? তাহলে সাগরে সব তীর্থ বারবার এই কথাটা বলা আর যাবে না, উচিত না। গুড মর্নিং। আজকে 16 তারিখ। আমরা এখন আছি গঙ্গাসাগর এলাকাতেই 1 নম্বর বিচে। গতকাল যে পরিমাণ লোক সমাগম হয়েছিল আজকে অনেকাংশে কম। এখন আর সেই বিচে সেই ভিড়টা নেই, সেই ভিড় আর দেখা যাচ্ছে না। চারিদিকে প্রচণ্ড কুয়াশা। গতকাল যেমনি কুয়াশা পড়েছিল আজকেও তেমনি কুয়াশা পড়েছে। তবে আজকে মাঘ মাসের শুরু এবং মাঘী স্নান আজকে থেকেই শুরু। আজকে প্রথম দিন। আজকে অনেকাংশে একটু ভিড় হবে, লোকালদের ভিড় হবে, কিন্তু বাইরের রাজ্য থেকে যারা এসেছিল তাদের কাজ হয়ে গেছে এবং তারা চলেও গেছে অনেকাংশে। রাজস্থান से आए हैं, एमपी मध्य प्रदेश, एमपी से राजगढ़। कब आए? आज ही आए क्या? कल आए थे? अच्छा, 2 बार स्नान हो गया, कल किया और आज बस। बहुत बढ़िया, बहुत बढ़िया। মাঘ মাসে পবিত্র নদীতে স্নান করার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। পৌষ পূর্ণিমা থেকে মাঘ পূর্ণিমা পর্যন্ত মাঘ স্নান বিশেষভাবে শুভ। এই সময় পবিত্র নদীতে স্নান করলে ভগবান বিষ্ণু আশীর্বাদ প্রদান করেন এবং সুখ, সমৃদ্ধি এবং পরিত্রাণ প্রদান করেন। স্কন্দপুরাণ অনুসারে মাঘ মাসে ঠান্ডা পবিত্র জলে স্নান করলে পাপ থেকে মুক্তি এবং স্বর্গে গমন হয়। কথিত আছে যে এই মাঘ মাসে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আদিত্য এবং অন্যান্য সমস্ত দেবতা প্রয়াগে স্নান করতে পৃথিবীতে আসেন। আলাপ হয়েছিল একজন স্থানীয় বাসিন্দার সাথে। উনি সাগর দ্বীপের অবক্ষয়ের ব্যাপারে অনেক আশঙ্কা প্রকাশ করলেন। দ্বিতীয়বার যে কপিলমুনিকে তুলে আনা হলো এটা ভালো হবে। ওটা কোন সালে? কত বছর আগে মনে আছে তো? তখন আপনার কত বয়স ছিল? আমি 4 এ পড়ছি। হ্যাঁ, তাহলে আপনার 10 বছর বয়স। ঘোড়ার গাড়িতে করে জঙ্গলে কেটে আনা হয়েছিল। একটা পুরো জঙ্গল ছিল। আচ্ছা, এখানে কপিলমুনি আশ্রম ছাড়া আর কিছু দেখার জিনিস আছে এই সাগর দ্বীপে? কি আর ওই বিশালাক্ষী মন্দির বললেন, মনসা মন্দির আছে এখন। ওটা পুরনো, মানে আপনি ছোটবেলাতে দেখছেন? খুব বাচ্চা বাচ্চা। তার মানে মনসা মন্দির, বিশালাক্ষী মন্দির, তাই তো? এই দুটো আছে। আর কিছু না? আর এমন কিছু কোনো রাজার সময়ের কিছু সেরকম নেই, তাই তো? না, ওই লালবির দত্ত যে রাজা ছিল তার ঘর তো মন্দির তার সঙ্গে। তখন এত লক্ষ লক্ষ লোক তো আসতো না। হাঁটা পথে সব সাগর আসতো। তৎকালীন যে অবস্থা, এখন কি অবস্থা? অযোধ্যা সরকার এখানে যা লাভ হয় অযোধ্যা নিয়ে যায়, পশ্চিমবঙ্গের যে লাভ হয় পশ্চিমবঙ্গ সরকার। তাহলে এটাকে রক্ষা করা হচ্ছে না কেন? এবার বলুন, মানে এটাতে প্রবলেম কি করছে? মানে এখানে মাটি তুলছে নাকি? না, তাহলে এই যে স্রোতটা এসছে, এই স্রোতটাকে বন্ধ করতে হবে আগে। স্রোতটা না বন্ধ করলে এ থাকবে পরিষ্কার। মানে কদিন বাদে আবার সেই মন্দিরের কাছে সাগর চলে যাবে। এবারই পশ্চিমবঙ্গ সরকারের উপরে তাহলে মন্দির যাবে। অযোধ্যা সরকার দেবে কেন? মমতা ব্যানার্জি বা জায়গায় দেবে করতে। যদি জায়গা দেয় পাবলিক, সেই বসতিগুলোকে নিয়ে যাবে কোথায়? আপনার বক্তব্য স্পষ্ট এবং যুক্তিযুক্ত, যথেষ্ট যুক্তি আছে। কেন সাগরে যদি না থাকে তাহলে লোক আসবে কোথায়, স্নান করবে কোথায়? তাহলে সাগরে সব তীর্থ বারবার এই কথাটা বলা আর যাবে না, উচিত না। সেই ওকে করতে হবে কি জানো? এই স্রোতটাকে বন্ধ করতে হবে। দীঘা কি করে রাখা হয়েছে লক্ষ্য করেছেন কি আপনারা? দীঘাটা কি করেছে? 20-25 ফুট অন্তর ওয়াল দিয়েছে।
5 ফুট অন্তর, যার জন্য দীঘাটাকে রাখা হয়েছে। আমি গেছি, দেখেছি, এখানে সেটা করলে মনে হয় খুব ভালো। আর তৎপরই একটা কথা, আগে ওই পাথর ফেলে হোক, যা করে হোক, ওই স্রোতটাকে মাটি দিয়ে দিয়ে চলবে না, মাটি করছিল, মাটি দিয়ে সেটাই, মাটি দিলে এখানে মাটি রাখা যাবে। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর উঠে গেছে, সেদিকে কোনো তীর্থযাত্রীকে নামানো হচ্ছে না, নামাতে পারছে না, সব এইদিকে আসতে হবে। 2 নম্বর 3 নম্বর তো স্নানই গেছে, 2 নম্বর তো ঢুকতে দিচ্ছে না এবারে, 3 নম্বরে ঢুকতে দিচ্ছে না। 1 নম্বরে ইয়ে বি করেছে, যার জন্য হ্যাঁ, তো ঘুরে ঘুরে 4 আর 5 আর 6 কিছু স্নান করছে, আর 1-এ 4-এও ঠিক মতো করতে পারছে না, আছে বলে ওইদিকে বেশি পান যাচ্ছে না। হ্যাঁ, আগে চলে যাবি, আমরাও আগে চলে যাবো। এখন হচ্ছে পড়ন্ত মেলা, লোক সমাগম প্রায় নেই বললেই চলে। যে পরিমাণ ভিড় ছিল গতকাল, গত পরশু, এখন আর সেই ভিড় নেই, সেই জনসমাগম নেই। কালকে পরশু হয়তো এটা নিস্তব্ধ হয়ে যাবে, আর শোনা যাবে ঢেউয়ের আওয়াজ। আমরা সাগরের পাড় থেকে বেরিয়ে এখন কপিল মুনির আশ্রমের কাছে এলাম। এখন কপিল মুনিরকে পুজো দেব। আমি এখান থেকে ডালা নিলাম, ডালা নিয়ে এখন পুজো দিতে যাব। দেওয়া হলো, হয়ে গেল, ভালো লাগছে। এখন বেশ শান্তি, শান্তি মনে শান্তি লাগছে। শত শত পুণ্যার্থী আজকে মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে পারছে। গতকাল পর্যন্ত মন্দিরের ভেতরে পুজো দেওয়া যাচ্ছিল না, বারণ ছিল, কেননা অনেক ভিড় ছিল। তো এই মন্দিরের পাশেই রয়েছে অখিল ভারতীয় শ্রী পঞ্চ রামানন্দীয় নির্মাণী আখাড়া, হনুমানগড়ি অযোধ্যা কপিলমুনি মন্দির, গঙ্গাসাগর শাখা, নিঃশুল্ক ধর্মশালা। মানে এখানে থাকতে গেলে কোনো পয়সা দিতে লাগবে না। আমরা এখন কপিলমুনি আশ্রমে এলাম, মন্দিরের পাশেই এই আশ্রমটা। এটা হচ্ছে ধর্মশালা। এখানে সামনে টয়লেট আছে, জেন্টস টয়লেট, আর চারিদিকে থাকার ব্যবস্থা। আপনাদের অ্যাম্বুলেন্সটি নিয়ে ওখানে যান এবং সেই অসুস্থ তীর্থযাত্রীকে নিয়ে সাগর অস্থায়ী হাসপাতালে নিয়ে যান। কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে আমরা বাড়ি ফিরলাম এবং 2 ঘন্টা পরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমরা এখন আছি বাস স্ট্যান্ডে, এখান থেকে চলে যাব 5 নম্বর বাস স্ট্যান্ডে। এখন একটা অ্যানাউন্সমেন্ট হলো, যেখানে একজন লোক
তার সঙ্গীকে 3 দিন ধরে খুঁজে পাচ্ছে না। আমরা এসে পৌঁছলাম 5 নম্বর গেটের কাছে। এটা হচ্ছে কচুবেড়িয়া যাওয়ার বাস স্ট্যান্ড। আমরা এখন বসে আছি বাস স্ট্যান্ডেই, সাইডে ব্যাগগুলো রেখে। এখন ব্যাপারটা হচ্ছে যে কাকদ্বীপে কিংবা বেনুবনে যেখান থেকে লঞ্চ কিংবা ভেসেল ছাড়ে সেখান থেকে সেটা বন্ধ আছে এখন, কেননা এখন ভাটা আছে, নদীর জল কম। যখন জোয়ার আসবে, ভরা কোটাল হবে, তখন ভেসেলগুলো ছাড়বে। এখানে সামনে দেখতে পাচ্ছি এখনও অনেক ভিড় আছে। বাস কিংবা ম্যাজিক ভ্যান অনেক কম ছাড়ছে, বা যারা যেগুলো ছাড়ছেও এখান থেকে অনেকে রিজার্ভ করে নিয়ে চলে যাচ্ছে। তো আমরা এখন একটু ডাব খেয়ে নিলাম। ডাব খেয়ে সুমন্ত একটু শ্বাস ছাড়িয়ে আনলো, সেই শ্বাসটা খাচ্ছে। কাকদ্বীপে কিংবা বেনুবনে গিয়ে অনেক ভিড় হয়ে গেছে। যতক্ষণ ওই ভিড়টা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ এখান থেকে ম্যাজিক ভ্যান ছাড়বেও না। কিংবা এও হতে পারে ম্যাজিক ভ্যানগুলো আসছে, রিজার্ভ হয়ে যাচ্ছে, কেউ 1200 টাকা কেউ 1500 টাকা দিয়ে চলে যাচ্ছে রিজার্ভ করে। আপনি যদি স্ট্যান্ড থেকে গাড়ি বুক করেন তাহলে 800 টাকা, ম্যাক্সিমাম 8 জন যেতে পারবে, পার হেড 100 টাকা করে পড়লো। এখনও 12টা বাজেনি, 12টার পরে ভরা কোটাল হবে, জোয়ার আসবে, যখন ভেসেল শুরু হবে তারপরে ক্লিয়ার হবে, তখন যাব। এখন চুপচাপ বসে আছি এখানে বাস স্ট্যান্ডে, 5 নম্বর বাস স্ট্যান্ডে। সব থেকে বেস্ট আছে, ওখানে গিয়ে ভিড় করে লাভ নেই। এখন পরপর অনেকগুলো বাস ঢুকেছে, 6টা বাস ঢুকে গেছে। তার মানে এখন 12টা বেজে গেছে, 12:10 বাজে। ভেসেলও চালু হয়ে গেছে, হ্যাঁ ভেসেল চালু হয়ে গেছে, কেননা ভরা কোটাল শুরু হয়ে গেছে। তো ওখানে যে ভিড়টা আছে সেই ভিড়টা এখন খালি হয়ে যাবে। আর ততক্ষণে এখান থেকে যেতে তো 50 মিনিট লাগবে, ততক্ষণে ওখানে ভিড়টা খালি হয়ে যাবে, নতুন ভিড় জড়ো হবে। আর কি হচ্ছে ব্যাপার। হ্যাঁ বলো। তো ভরা কোটাল আর মরা কোটাল এই দুটোর উপরে তো আমাদের কোনো হাত নেই। যদি নদীতে জল সাফিসিয়েন্ট থাকতো, ভেসেলগুলো চলাচল করার উপযুক্ত হতো, জল সাফিসিয়েন্ট থাকতো, তাহলে তো এতক্ষণে এই ভিড়টা ক্লিয়ার হয়ে যেত। ওটা কম বলেই ভেসেল চলছে না, ভেসেলও চলছে না, ওদিকে লঞ্চও চলছে না। কালকে রাত্রে 12টা থেকে 6টা পর্যন্ত অনেক ভিড় খালি করে দিয়েছে, কেননা কালকে সন্ধ্যে 6টা থেকে 12টা পর্যন্ত মরা কোটাল ছিল। তো 12টা থেকে 6টার মধ্যে সমস্ত ভিড় খালি হয়ে যাবে। আজকে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা ম্যাজিক ভ্যান পেয়ে গেলাম, দুজনের জন্য 2টো সিট বাকি ছিল, একজন হেল্প করলো এনারা। তো 100 টাকা পার হেড হবে, ঠিক আছে। এখন বাজে 2:05, প্রায় 45 মিনিট ট্রাভেল করে আমরা এখন পৌঁছে গেলাম কচুবেড়িয়াতে। বলছি এই গেটটা ভিআইপি বললো? হ্যাঁ, আমাদের 2, 3, 4, 5। দিদি ভেসেল কোন দিকে থাকবে? 2, 3, 4, 5 ওই দিকটাতে? 2, 3, 4, 5 ওদিকে হবে বলছে। ওই যে ট্রাক ফাক সব দাঁড়িয়ে আছে, গাড়ি টাড়ি সব ভেসেলে উঠবে। পুলিশের গাড়ি উঠে যাবে, ট্রাক উঠে যাবে উপরে, ওই যে উপরে ট্রাক উঠে যাবে। আর আমরা এদিক দিয়ে যাচ্ছি। আমরা টিকিট কেটে নিলাম, টিকিটে ভাড়া পড়লো 40 টাকা। এই যে আমরা যাচ্ছি, রাস্তাতেই অনেক মহিলারা টিকিট কাটলেন। বলছে টিকিটটা দেখান। আমার টিকিট তো কাটা নেই, ওখানে গিয়ে কাটবো না, এখানে কাটার ব্যবস্থা আছে। খুবই ভালো, 40 টাকা করে টিকিট নিল। এই যে একটা বিশাল লাইনের মধ্যে আমরা পড়ে গেলাম। ওদিক দিয়ে একটা লাইন এসছে,
সামনে করে নিলে কেন? পেছনে ধাক্কা ধুক্কি হচ্ছে, ওই জন্য আমার পেছনে এখন ধাক্কা মারছি। আমরা ভেসেলে চড়ে পড়েছি। এই ভেসেলের নাম হচ্ছে বুলবুল। প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা ভেসেলে উঠতে পারলাম। এখন ঘড়িতে বাজে 3:45। এই ভেসেলটা আমাদের পৌঁছে দেবে কাকদ্বীপে। আমরা একদম সামনে দাঁড়িয়ে আছি। আমাদের ভেসেল রওনা দিল কাকদ্বীপের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 4টে, 15 মিনিট লাগলো লোডিং হতে। পরন্ত বিকেলে আমরা সাগরদ্বীপ ছেড়ে বাড়ির পথে এগিয়ে চললাম। দূরে সাগরদ্বীপ সরে সরে যাচ্ছে, আবছা থেকে আবছাতর হয়ে পড়ছে। সাগরদ্বীপকে আমার এখন অনেক একা লাগছে, মলিন বস্ত্রে, যেন বলছে এই কয়েকদিন আপনাদের সাথে অনেক আনন্দে কাটালাম, আবার আপনাদের আসার অপেক্ষায় থাকলাম। আশা করি আপনাদের গঙ্গাসাগর 2024 সিরিজটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন। এপিসোড 1, 2 এবং এপিসোড 3 এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। অনুরোধ রইল দেখার। চলে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন। টাটা, বাই বাই।